আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে অনেকদিন পরে আবার পেলাম ক্লাসে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি ক্লাস চলবে এবং আমরা রেগুলারলি পড়াশোনার ব্যাপারটা কন্টিনিউ রাখবো। যতটুকুই হয় হোক, আমরা একটু না একটু করে পড়ালেখা আগাতে থাকবো। ওকে, আমার এখন ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ চলতেছে। ফার্স্ট ইয়ারের ব্যাচটা যদি আমার শেষ হয়ে যাবে, আর হয়তো 1 মাস লাগবে। এরপরে আমরা প্রতিদিনই ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, তো এই জন্য তোমাদেরকেও বাড়ি কাজ নিয়মিত করতে হবে। তোমরা বাড়ি কাজ গ্রুপে পোস্ট করতেছো না, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। আর যদি বাড়ি কাজ নেক্সট ক্লাস আমি না পাই, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে দিব না। ওকে, বাড়ি কাজ হচ্ছে যেদিন যেটা যেটা আলোচনা করতেছি সেটার উপরে বিস্তারিত লিখে তুমি পরের দিনই কি করবা, আহ, লিখে ওইটা খাতায় লিখে ছবি তুলে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। এটাই হচ্ছে তোমার বাড়ির কাজ। তো আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব বাংলা কবিতার ধারায় কবি ফররুখ আহমদের অবদান। কবি ফররুখ আহমেদকে নিয়ে সাধারণত তিনটা প্রশ্ন আমাদের ঘুরে ফিরে আসে। একটা প্রশ্ন হচ্ছে কবিতার ধারায় ফররুখ আহমদের অবদান বা মুসলিম রেনেসাঁর কবি হিসেবে কবি ফররুখ আহমেদ। তারপর হচ্ছে তার সাত সাগরের মাঝি এবং তার এটা কি বলবো, আহ শিল্প সফলতা বা কবি হিসেবে তার সার্থকতা। এই তিনটা প্রশ্ন ঘুরে ফিরে আমাদের আসে। তো আমরা আজকে এই তিনটা প্রশ্ন একসাথে বিস্তারিত আলোচনা করে ফেলবো। তো ফখরুল আহমেদকে আমরা চিনি বাংলাদেশ এবং বাংলা ভাষার একজন প্রখ্যাত মৌলিক কবি। খেয়াল করো, উনি কিন্তু মৌলিক কবি ছিলেন। ওকে, মৌলিক কবি কাকে বলে? মৌলিক কবি হচ্ছে যিনি নিজে থেকে ইয়ে করে, অন্য কোনো কিছু কপি করে না বা কোনো অনুবাদ করে না। হ্যাঁ, এরকম যখন হয় তখন তাকে বলা হয় মৌলিক কবি। তো বাঙালি মুসলিম রেনেসার কবি, তো রেনেসা বানানটা খেয়াল করে, এখানে একটা চন্দ্রবিন্দু আছে, এই চন্দ্রবিন্দুটা যাতে ভুল না হয়। রেনেসার কবি হিসেবেই অধিক পরিচিত। তার কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা পায়, এটা হবে পায়, সরি। বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারা বাহক বলে তার কবিতায় প্রকরণ, শব্দচয়ন, বাক প্রতিমা ইত্যাদিতে, সোজা কথা তিনি মুসলিম রেনেসাঁর কবি ছিলেন, মুসলিম জাগরণের কবি ছিলেন। এই মুসলিম জাগরণ বলতে তিনি কি বুঝিয়েছেন বা মুসলিম রেনেসাঁ বলতে কবি কি বুঝিয়েছেন, তোমরা কি কেউ বলতে পারবে? জাগরণ। তো জাগরণ বলতে কি বোঝায়, ঘুম থেকে ওঠা? উম, পুনর্জাগরণ। পুনর্জাগরণ, সেটাই তো বুঝতেছি পুনর্জাগরণ। এখানে তো পুনর্জাগরণ বলাই আছে। এই পুনর্জাগরণ বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে তিনি? আমরা দেখবো যে কবি, কোনো কিছু নিয়ে লড়াই করা, হ্যাঁ, লড়াই করা, কোনো কিছু সংগ্রাম। লড়াই সংগ্রাম না, আসলে হচ্ছে যে চিন্তা চেতনার পরিবর্তন। যেমন আমাদের এখন একটা রেনেসা হয়েছে আমাদের দেশে, তাই না? যে এখন এই যে যে আমরা এই যে যে সবকিছু নতুন করে আমাদের ভাবতে হবে, নতুন করে আমরা চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এই যে যে দুর্নীতি বা আমাদের যে অন্যায় অবিচার বা এরকম হচ্ছে, নতুন নতুন চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসতেছে। যেমন আজকে একটা ভিডিও দেখলাম যে প্রধান উপদেষ্টা জ্যামে আটকে আছে। তার গাড়ি জ্যামে আটকে আছে। তো এই যে একটা ব্যাপার, এটা বাংলাদেশে অবিশ্বাস্য, তাই না? তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমাদের ভিআইপিরা যদি জ্যামে আটকা না পড়ে তাহলে তারা জ্যাম নিয়ে চিন্তা করবে না। করবেন। হ্যাঁ, আমাদের ভিআইপিরা যদি, আমাদের দেশের সবগুলা স্কুল খুব ভালো হয়ে যেত যদি দেশ যারা চালাচ্ছে তাদের ছেলে মেয়েদের বাধ্যবাধকতা থাকতো যে তাদের ছেলে মেয়ে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে বাধ্য। মন্ত্রী এমপি বড় সচিব তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই পড়তে হবে, এটা যদি বাধ্যবাধকতা হতো তাহলে সবগুলো স্কুল কলেজ খুব উন্নত হয়ে যেত। যদি বলা হতো যে সরকারি মন্ত্রী এমপি যারা আছে তাদের চিকিৎসা নিতে হবে সরকারি হাসপাতালে, হ্যাঁ, তাহলে সবগুলো হাসপাতাল দেখতে একদম কি কোন ধরনের ইয়ে হয়ে যেত। দুর্নীতি থাকবে না। তো এই যে যে ব্যাপারটা, এই যে চিন্তা ভাবনার ইয়েগুলো আমাদের এখন আস্তে আস্তে আসতেছে। তো মুসলিম পুনর্জাগরণ বলতে বোঝানো হচ্ছে যে এই যে আহ, আহ, আমাদের যে মুসলিমদের একটা অতীত ইতিহাস। হুম আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চার খলিফার আমল দেখেছি।
সেই চার খলিফার আমলে যে ছিল মুসলমানদের জন্য স্বর্ণযুগ। ওকে, এরপরেও আমরা সুলতানি আমল দেখেছি, হ্যাঁ, অটোমান সাম্রাজ্য দেখেছি। আমরা প্রায় মধ্যযুগটা প্রায় পুরোটাই ছিল কি মুসলমানদের জন্য স্বর্ণযুগ। এই যে কিন্তু এরপরে অধপতন হতে শুরু করলো, মুসলমানরা তাদের ঐতিহ্য হারাতে শুরু করলো। কেন হারাতে শুরু করলো? এই যে আত্মজিজ্ঞাসা, আত্মজাগরণ আমাদের ভিতরে, যে আমরা ভুলে যাচ্ছি আমরা কে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা যেহেতু ভুলে যাচ্ছি, এই জিনিসটাকে মনে করিয়ে দিতেই কবি তার কবিতাতে কি এই সেই কথাগুলো আমাদেরকে তুলে ধরেছেন। এর জন্য তিনি হয়ে গেছেন মুসলিম রেনেসাঁ কবি। ব্যক্তিগত জীবনে আহ ফররুখ আহমেদ কিন্তু প্রথম দিকে কমরেড ছিলেন। হ্যাঁ, এম এন রায়ের আন্ডারে তিনি একজন অনুগত শিষ্য ছিলেন। এম এন রায় ছিল একজন মানবতাবাদী লোক এবং কমরেড। কমরেড বলতে তো আমরা বুঝি যে কমিউনিস্ট বা যারা বামপন্থী চিন্তা ভাবনা করে যারা, তাদেরকে বলা হয়। তো তো তিনি প্রথমে কমরেড, একজন অনুগত শিষ্য ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এক সুফি পীরের সান্নিধ্যে এসে হুম তিনি ইসলাম ধর্মে আহ, দিকে ঝুঁকে পড়েন এবং তিনি তার জীবনটা একদম ইসলামময় করে তুলেছিলেন। এবং এর জন্য তাকে অনেক কষ্টও কিন্তু পেতে হয়েছিল। যেমন তার রেডিওতে চাকরি করতেন, তার রেডিওটা ইসলামী চিন্তা ভাবনার কারণে, ইসলামী মূল্যবোধের কারণে তাকে তার রেডিওর চাকরিটা হারাতে হয়েছিল। এবং কি খুব আর্থিক কষ্টে তার দিন যাপন করতে হয়েছিল, কিন্তু তবুও তিনি কি আহ পিছপা হননি। যেমন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। তো এই সাত সাগরের মাঝি নিয়ে একজন একজন জীবনীতে লিখছিল যে একজন তার সাত সাগরের মাঝি কবিতাটা পড়ে অনেক বেশি আহ ভালো লাগে এবং এটা কবির সামনে তিনি প্রশংসা করেন। এটা প্রশংসা যখন করেন, ফরুক আহমেদ ক্ষেপে যান। সামনাসামনি প্রশংসা করার ব্যাপারটা উনি কি কখনো মেনে নেননি। এটা কিন্তু ইসলামেও আছে যে সামনাসামনি প্রশংসা না করতে বলা হয়েছে। কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, বলা হয়েছে তার মুখে থুতু মারতে। ওকে, এটা এই আমাদের দেশে কালচার হয়ে গেছে এইটাই, যে আমাদের দেশে সামনাসামনি তেল মারে যখন, হ্যাঁ, এবং এটা না পাইলে আমরা খুশি হইতে পারি না। এটা না পেলে আমরা ইয়ে হতে পারি না, এই জন্য যত সব ইয়ে হয়ে যায়। যেমন আজকে নিউজ দেখলাম যে আমাদের প্রধান বিচারপতি, যে সাবেক প্রধান বিচারপতি যিনি ছিলেন, হ্যাঁ, তিনি পদত্যাগ করছেন। তো তার শিক্ষাগত যোগ্যতা ছিল তিনি ঢাকা ধানমন্ডির একটা ল কলেজ থেকে পাশ করেছেন। অথচ এখন যে বিচারপতি নিয়োগ দেওয়া হলো, তিনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওকে, এরপরে হচ্ছে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জুরিসপ্রুডেন্সের উপরে একটা মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তারপরে আবার আরেকটা আমেরিকার আরেকটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তো এই যে যে যোগ্য মানুষকে আমরা যোগ্য জায়গায় বসাচ্ছি না, এটাই একটা আমাদের জীবনে বড় ব্যর্থতা। যোগ্য মানুষ যদি যোগ্য জায়গায় বসতো, তেলবাজি না করতো, হ্যাঁ, তাহলে আমাদের দেশ কিন্তু আরো অনেক অনেক এগিয়ে যেত। তো যাই হোক, আমরা ওদিকে আলোচনায় না যাই, আমরা আমাদের আলোচনাতে থাকি যে যে ফরুক আহমেদ যদিও মুসলিম ভাবধারা পুষ্ট ছিলেন, ইসলামী ভাবধারা পুষ্ট ছিলেন, কিন্তু তার লেখনীতে আধুনিকতার কোনো কমতি ছিল না। ওকে, এমনকি তাকে আমাদের দেশে জামাত শিবির যারা আছে তারা ফরুক আহমেদকে তাদের দলীয় কবি হিসেবে উপস্থাপন করার একটা প্রয়াস চালায়, হ্যাঁ, ইসলামী ভাবধারা পুষ্ট হওয়ার কারণে। কিন্তু এই জামাত শিবিরের যে ইয়া আছে, তাদের যে চিন্তা ভাবনা আছে, জামাত শিবিরের যে আম, আহ, মৌলিক যে নীতিগুলো আছে, তার সাথে ফরুক আহমেদের জীবনী যদি আমরা পড়ি, দেখবো যে সেই মৌলিক নীতিগুলোর কোনো মিল আমরা খুঁজে পাই না। ফরুক আহমদকে এই কারণে জামাত শিবির, যেহেতু তাদের কবিতাতে আল মাহমুদ, ফরুক আহমেদ, কাজী নজরুল ইসলাম তাদেরকে নিয়ে আসে, তারা কিন্তু কখনো বলে নাই যে আমার কবিতা নিয়ে তোমরা জামাত শিবির ইউজ করো। হ্যাঁ, কিন্তু জামাত শিবিরের কারণে কি হয়ে গেছে, তারা একটা বায়াসড কবির তকমা পেয়ে গেছে। তো এই ফরুক আহমেদ কত বড় মাপের একজন কবি ছিল, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনাতে তোমরা এটা বুঝতে পারবে। তো তাকে কেউ ইসলামী রেনেসার কবি বলছে, কেউ বা মুসলিম নবজাগরণের কবি বলছে, কেউ মানবতাবাদী কবি বলছে, কিন্তু কোনোটাইকে আমরা অস্বীকার করতে পারিনি। কারণ আহ আহ প্রত্যেকের মূল্যায়নই ছিল কি তথ্যভিত্তিক, যুক্তিপূর্ণ, গ্রহণযোগ্য। কিন্তু
এটা আমাদের করার উপায় নাই যে তিনি ইসলাম, মুসলিম, মানবতাবাদ এইসব আহ বিষয় নিয়ে তিনি দৃঢ়ভাবে ইসলামী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং গভীর নিষ্ঠার সাথে জীবনে কর্মে তিনি তার প্রতিফলন করে গেছেন। ওই যে বললাম যে তিনি কিন্তু ওই যে এক লোক যে তার সাত সাগরের মাঝি কবিতা নিয়ে তার সামনে যে প্রশংসা করতেছিল, তখন তিনি বলছেন যে আমি কবিতা লিখি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ওকে, তাহলে এই যে আম, এই যে যে একটা কথা কবি, হ্যাঁ, বলতেছে, আমরা সাধারণত কি করি, আমরা একটা যে কোনো একটা কিছু করলে চিন্তা ভাবনা করি যে এখান থেকে আমি কতটুকু খ্যাতি পাবো, এই করবো সে করবো। তার কবিতা রচনার উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তার কি করা, গুণগান করা। তো এই যে যে ইসলামকে তিনি এভাবে ধারণ করেছিলেন এবং তার ভিতরে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি ইসলাম একমাত্র কি আল্লাহ প্রদত্ত একমাত্র অভ্রান্ত জীবন দর্শন, একমাত্র ইসলামী মানব জাতির সকল সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারে। এই যে যে একটা স্ট্রং বিলিভ, স্ট্রং একটা নীতিতে অটল থাকা। ওকে, এই জন্যই তাকে বলা হয়েছে ইসলামী রেনেসার কবি বা মুসলিম নবজাগরণের কবি। তোমরা দেখো যে আমাদের দেশে আমরা নামে আমরা মুসলিম, আমরা তো এখানে এখন ক্লাসে যারা আছি সবাই মুসলিম মনে হয়, তাই না? মুসলিম ছাড়া তো আর কেউ নাই। কিন্তু আমরা দেখো যে আমাদের দেশের মানুষের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে আছে। একজন সত্যিকারের মুসলিম কখনো দুর্নীতি করতে পারে না। হুম পারে? হুম পারে না। সে আচ্ছা। কখনো মিথ্যা কথা বলতে পারে না, অথচ দেখো দাড়ি রাখছে, টুপি রাখছে, আবার তলে তলে মাপেও কম দিচ্ছে, দিচ্ছে না, ভেজাল দিচ্ছে। হ্যাঁ, এই যে যে ইদানিং আমরা কয়েকটা আমি ভিডিও দেখছি, বেশিরভাগ বড় বড় লম্পট, এই যে আবেদ আলী, হ্যাঁ, কি সুন্দর দাড়ি টুপি রাখছে, নুরানি চেহারা। তো এদের কারণে ইসলামটা পচে গেছে। ইসলামটা এখন যে বায়াসড ধর্ম হিসেবে অনেকে মনে করতেছে, কিন্তু আসলে তো ইসলাম এরকম না। আমরা ইসলামকে জানি না বা আমরা ইসলামকে ধারণ করতে পারতেছি না। তো এই কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। তো তিনি এই জন্য আমাদেরকে আগে ঠিক হইতে হবে, এই কথাটা তিনি তার কবিতাতে কিন্তু বারবার বারবার বলে গেছে যে আমরা যদি নিজেরা ঠিক না হই আমাদের কখনো সাফল্য আসবে না। আচ্ছা। এটা একদম আমাদের এই যে যে কোরআন শরীফে আমরা যে দেখি যে কোরআন শরীফে সরি, কোরআন শরীফে আল্লাহ ইহুদিদেরকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলছেন। কেন বলছেন? এই যে ইহুদিদের জীবনের অনেক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওকে, এই ইহুদিদের জীবনের ভিতরে অনেক ঘটনা যেগুলো ঘটতেছে, আমরাও কিন্তু আমাদের বর্তমান জীবনে সেই সব ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। কিন্তু দেখো যে মুসা আলাহিসাল্লাম কিভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিল, এরকম করে আমরা কি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি? যে একদিকে বিশাল সাগর, আরেক দিকে ফেরাউনের বাহিনী আসতেছে, সে তখনও আল্লাহর উপরে ভরসা করে রাখতেছে যে আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখাবেন, তাই না? এবং তিনি তখন কি করলেন? আল্লাহ তাকে বললেন যে তুমি লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। আল্লাহ তো এমনিতেই সমুদ্র ফাঁক করে দিতে পারতেন, পারতেন না? কিন্তু তারপরও কেন বললেন যে তুমি লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও? এই যে যে আমাদের দিক থেকেও একটা কি থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে, এই কারণে আমরা পিছিয়ে আছি। এরকম আর অনেক চিন্তা ভাবনা আমাদের ভিতরে কি আছে, আমাদের মনের ভিতরে দাসত্ব ঢুকে গেছে, আমাদের মনের ভিতরে এই যে যে অনৈতিকতা ঢুকে গেছে, এমন ভাবে ঢুকে গেছে যে আমরা এটা থেকে আইডেন্টি করতে পারতেছি না। যেমন এই যে সুদ, সুদের ব্যাপারটা এমন ভাবে আমাদের সমাজে মিশে গেছে যে ধুলোবালি যেমন যতই তুমি এয়ারটাইট রাখো না কেন ধুলোবালি ঢুকেই, তাই না? তা আমাদের জীবন ব্যবস্থার ভিতরে সুদ জিনিসটা এভাবে ঢুকে গেছে। তো এই যে যে এইসব কারণ, এইসব কবিতাগুলোতে আমরা সেই জিনিসগুলোই দেখবো। তো বায়ান্নর আমাদের ফুরুক আহমদকে অনেকে বলে যে তারা পাকিস্তানপন্থী ছিল বা তিনি বাংলা ভাষার পক্ষে ছিলেন না। এক্ষেত্রে একটা ইয়ে যে তিনি সরাসরি বায়ান্নর ভাষা আন্দোলনে কিন্তু কি ছিলেন, যুক্ত ছিলেন। এবং ভাষা আন্দোলনের যে তমুদ্দুন মজলিস সহ অন্যান্য যে ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনের ইয়েগুলো হয়েছিল, সে ফরুক আহমেদ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল। এবং এই ভাষা আন্দোলন নিয়ে তিনি একটা সুন্দর গান লেখেন, মধুর চেয়েও মধুর যে ভাই আমার দেশের ভাষা। এবং এটা খুবই আহ, আম, জনপ্রিয়তা পায়। এবং তিনি পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই তিনি মাসিক সওগাত পত্রিকায়
রাষ্ট্রভাষা ও সাহিত্য একটা প্রবন্ধে লেখেন যে কি গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে পর্যন্ত যারা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান, তাদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীদের সাথে আমিও এই প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 52 রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে আলতাফ মাহমুদ, আব্দুল হালিম, তিনি ওখানে তাদেরকে সহ ধর্মঘটে গিয়েছিলেন। তিনি তদানীন্তন পাকিস্তান শাসকদের ব্যঙ্গ করে রাজ রাজরা নামক একটা নাটক লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটকটা মঞ্চায়িত হয় এবং প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী তাতে অভিনয় করেন। দেখো, আমাদের সত্যিকারের যদি তুমি বুদ্ধিজীবী হও, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু তোমার ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ তোমাকে ঘাটাঘাটি করবে না। এই যে মনির চৌধুরী, এই যে আলতাফ মাহমুদ, আব্দুল আহাদ, তারা কিন্তু অর্গানিক বুদ্ধিজীবী ছিলেন। হ্যাঁ, তারা কিন্তু তাদের সাথে কিন্তু আহ, এই ফরুক আহমেদের একটা ভালো সম্পর্ক ছিল। তারা কখনো তাকে রাজাকার বলে ইয়া করে নাই। কিন্তু দেখো যে সাউন্ড আসতেছে কার থেকে? সোহাগী, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। যেটা বলছিলাম যে আমাদের এই মানে দেখো যে এখন আমাদের আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, কেউ যদি একটু কেউ ইসলামী মাইন্ডেড হয়ে যায়, দাড়ি রাখে, হ্যাঁ, নামাজ পড়ে নিয়মিত, তাকে রাজাকার বলা শুরু করে দেয়, দিচ্ছে না? কেউ বোরকা পরলে তাকে জঙ্গি ভাবা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে যে চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধর্ম যার যার নিজস্ব ব্যাপার। আমি একটা জিনিস আরেকটা ধর্মের উপরে চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, তো তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে আমরা যদি মুসলিম হইতাম সত্যিকারের, আমাদের দেশে সংখ্যালঘুরা হইতো সবচেয়ে বেশি নিরাপদ। আমাদের কেন মন্দির পাহারা দিতে হবে আমরা যদি মুসলিম হয়ে থাকি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে স্পষ্ট করে বলে দিয়ে গেছে যে অন্য ধর্মকে নিয়ে কি না করতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে, অন্য ধর্মকে কটাক্ষ না করতে। তাহলে কটাক্ষ করতে যেখানে না করে গেছেন, সেখানে আমরা কিভাবে হামলা করি? আমরা যদি সত্যিকারের মুসলিম হইতাম তাহলে তো কখনোই এভাবে হামলা করতাম না। তো যারা দিচ্ছে তারা ধর্মের নামে অপব্যবহার করে, ধর্মীয় সংঘাত তৈরি করে এখানে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে আবার কেউ নামাজ পড়তেছে, দাঁড়িয়ে রাখছে, বোরকা পড়তেছে, তাই বলে আমি তাকে রাজাকার বলে দিব, এটাও যেন আবার না হয়। কেউ স্ট্রং বিলিভ নিয়ে থাকতে পারে, যার যার বিলিভ, যার যার নিজের কাছে। আমাকে আমার জন্য আমার জবাবদিহি করতে হবে মৃত্যুর পরে। হ্যাঁ, তো তুমি আমাকে জোর করে চাপিয়ে দিতে পারো না। তুমি যেমন আরেকটা, যেমন সোহাগী বোরকা পরো, সোহাগী, আচ্ছা যাই হোক, যেখানে এখানে আহ, একটা মেয়ে বোরকা পরে তাই বলে আরেকটা মেয়ে বোরকা পরে না দেখে তাকে জোর করতে পারবে না। তবে হ্যাঁ, বুঝাইতে পারে বা ইয়ে করতে পারে, কিন্তু সেটা যেন লিমিট ক্রস না করে, এমন যাতে কিছু না করে বসো সে যেন বিরক্ত হয় বা সে তোমার প্রতি একটা ঘৃণা জন্ম নেয় বা বিরক্তি জন্ম নেয়। আমাদের দেশে হয়ে গেছে উল্টাটা। এই যে এখানে কতগুলো আসে ফেসবুকে আমাকে জ্ঞান দিতে আসে, বুঝছো? হ্যাঁ, 2 দিন আগে দাঁড়িয়ে রাখছে, টুপি পড়তেছে, এর আগে গাঁজা মদ গাঁজা সব খাইছে, সব ইয়ে করে ঠুইরাই সে এখন দাড়ি টুপি রেখে মনে করতেছে যে সে হুজুর হয়ে গেছে, সে আমার এখন জ্ঞান দিতে আসে। তো এরকমও করা যাবে না। তুমি জ্ঞান দেওয়ার আগে কাকে জ্ঞান দিতে যাচ্ছ সেটা আমার বুঝে নিতে হবে। তো যাই হোক, আমরা এখানে এই আহ, ফরুক আহমেদকে নিয়ে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয় যে সে দেশ বিরোধী, বাংলা ভাষা বিরোধী ছিল, সে পাকিস্তানি শাসকীয়তে ছিল, এটা তো সবাই ছিল। বঙ্গবন্ধু নিজেও কিন্তু কি পাকিস্তানি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। হ্যাঁ, 40-এ লাহোর প্রস্তাবে থেকে শুরু করে আমাদের এই যে 47-এ দেশ বিভাগের পূর্ব পর্যন্ত সব জায়গায় বঙ্গবন্ধুর একটা উপস্থিতি ছিল। এখন প্রশ্ন আসতেছে কেন আলাদাভাবে মুসলিম রাষ্ট্র তৈরি করার জন্য এত করা হয়েছিল? কারণ হচ্ছে যে আমাদের ভিতরে হিন্দুরা বা কংগ্রেস যখন তৈরি হইলো, কংগ্রেসে দেখা গেল মুসলিমরা পাচ্ছে না। মুসলিমরা তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে আহ প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে।
আবার ওদিকে মুসলিম সাহিত্যিকরা সাহিত্য লিখলে সেগুলোকে গণনা করা হচ্ছে না, মুসলিমদেরকে একপেশে করে রাখার একটা বিষয় তখন দেখা যাচ্ছিল। তো এইসব নানা বিষয় চিন্তা ভাবনা করে আলাদা একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি করার স্বপ্ন সবাই দেখেছিল, ভেবেছিল যে আলাদা একটা মুসলিম রাষ্ট্র তৈরি হলে আমরা একটা নতুন দেশ পাবো, নতুন একটা সমাজ পাবো, নতুন একটা আহ বৈষম্য মুক্ত দেশ পাবো। কিন্তু সেটা কিন্তু হয় নাই। তো এখন এই ফরুক আহমেদও এই সেম জিনিসটা চেয়েছিল। এখন এই কারণে ফরুক আহমেদ কে পাকিস্তানপন্থী হিসেবে একটা মিথ্যা প্রোপাগান্ডা বা পাকিস্তানপন্থী হিসেবে একটা মিথ্যা ইয়ে দেওয়া হয়। তো সে তো মারা গেছে 1974 সালে। হুম। মুক্তিযুদ্ধের সময় আহ, আহ, তার কোনো ইয়ে রেকর্ড নাই, তাহলে তাকে কেন শুধু শুধু রাজাকার বলা হবে? তো যাই হোক, এই যে সে যদি রাজাকার টাইপ কিছু হয়ে যাইতো, তো মুনির চৌধুরীর মতো ব্যক্তি কি তার রচিত নাটকে অভিনয় করতো? কখনোই করতো না। এটা তোমাদের চিন্তা করতে হবে। তো ইসলামের রেনেসাঁ হিসেবে কবি খ্যাত হলো ফরুক তার কাব্য প্রতিভা সরাসরি ইসলামের কথা উচ্চারণ করেনি। এটা কিন্তু একটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, যে তিনি কোথাও সরাসরি ইসলামের কথা উল্লেখ করেনি। এই যে যে দেখো, আমরা যদি আমাদের ইসলামী যে দাওয়াতের পদ্ধতিটা যদি দেখি, সেখানে দেখবো যে এরকম করে হয়। তোমার আচার আচরণ ব্যবহার, এটাই মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে। এটা সব ধর্মীয় ব্যবস্থাতে এরকম করা আছে। জোর করে তোমাকে তার নিজের ধর্ম করবে, তোমার ব্যবহার তোমার আচার আচরণ আরেকজনকে অনুপ্রাণিত করবে। তো যাই হোক, এখানে আমরা দেখি যে ফরুক তার কাব্য কবিতাতে কি সরাসরি ইসলামের কথা উচ্চারণ না করে বিভিন্ন প্রতীক, রূপকল্প ইত্যাদির মাধ্যমে আমাদের এই তার যে বলিষ্ঠ কথার ইয়াটা আমাদের সামনে তুলে ধরেছেন। তাই এখানে তার একটা অনন্য কৃতিত্ব বা বিস্ময়কর প্রতিভার আমরা একটা প্রকাশ দেখি। যে এখন আমরা জানি যে আহ, ফরুক আহমেদ পাকিস্তান আন্দোলনের পটভূমিতে সচেতন ভাবে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আহ, তার যে মাইকেল আহ, তার যে একটা নিজস্ব স্টাইল, নিজস্ব একটা কবিতার ভাষা, হ্যাঁ, এটা এবং সেখানে তিনি যে নানা ধরনের রূপক, তারপরে বিভিন্ন কবিতার যে বৈশিষ্ট্যগুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন যে আহ, শব্দের ব্যবহার, হ্যাঁ, এসব কিছুতে তিনি একটা আলাদা উপমা উৎপ্রেক্ষা ব্যবহারে তিনি দেখিয়েছেন আলাদা একটা সাফল্য দেখিয়েছেন, এবং সেই কথাগুলো সরাসরি না বলে ইনডিরেক্টলি বলে আমাদেরকে তিনি মোহিত করেছেন। তো কাব্যক্ষেত্রে ফরুক আহমেদ যখন আবির্ভাব, তখন কিন্তু রবীন্দ্রনাথ মারা গেছে, নজরুল বাকরুদ্ধ হয়ে পড়ছে, জসিমউদ্দিন তিরিশোত্তর যুগের কবিদের একটা প্রবল দাপট চলতেছে। এই সত্ত্বেও ফরুক আহমেদ তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে কি করলেন? আবির্ভূত হলেন। এটা নিজস্ব একটা বৈশিষ্ট্য। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই যে তার নিজস্ব বৈশিষ্ট্য যদি না থাকতো, তাহলে সে হারিয়ে যেত। কালের যে অববাহিকায় তিনি হারিয়ে যেতেন। আমরা যে তিরিশোত্তর কবিদেরকে দেখি, তিরিশোত্তর কবিদের যে আমাদের একটা অন্যতম লক্ষ্য ছিল এই রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে আসা। নজরুল রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। তিরিশোত্তর কবিদের ভিতরে আমরা যে পাঁচজন কবি পাই, যে জীবনানন্দ দাশ, হ্যাঁ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, তো তারা কিন্তু সচেতন ভাবে রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। সবাই কিন্তু পারেননি। একমাত্র নজরুল পেরেছিলেন, জসিমউদ্দিনও পেরেছিলেন, জীবনানন্দ দাশও পেরেছিলেন, আর পেরেছিলেন ফরুক আহমেদ। এই যে তার স্পেশালিটিটা কি ছিল, ওই যে মুসলিম মুসলিম যে বিষয়টা, এটা নিয়ে তিনি যখন আঁকড়ে ধরলেন, এটাই তার আলাদা একটা স্বাতন্ত্র্য তৈরি করে দিল। তার এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে কাব্যের বিচিত্র রূপ, শিল্প নৈপুণ্য, রূপক প্রতিমা ব্যবহারে তিনি নিজস্ব একটা কাব্য ভাষা নির্মাণের অসাধারণ ইয়ে করেন। তো তিনি নানা ধরনের গীতি, কবিতা, সনেট ইত্যাদি লিখেছে। হুম। ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র হওয়া, তিনি আধুনিক ইংরেজি সাহিত্যের শিল্প বৈশিষ্ট্যের সাথে আধুনিক বাংলা কাব্যের উজ্জ্বলতম শিল্প বৈশিষ্ট্য সমন্বয় ঘটিয়ে সকল কাব্য চর্চায় ব্রতী হয়েছেন।
তো এই যে যে একটা স্পেশালিটি, সেটাই হচ্ছে আমাদের ফররুক আহমেদের। তিনি, দেখো, তিনি কোনো কিছু অস্বীকার করেন নাই। তিনি কিন্তু আহ, আহ, মানে খোলাভাবে খোলাভাবে সবকিছু তিনি আম, ইয়ে করেছেন, মানে গ্রহণ করেছেন। তার লেখনীতে নজরুলের কিছুটা প্রভাব দেখা গেল। পরবর্তীতে তিনি তার নিজস্ব একটা স্পেশালিটি দিয়ে, নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে তিনি, যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, এই সাহিত্যটা তিনি খুব ভালো করে জানতে পেরেছিলেন। তো সেই সব বিষয় দিয়ে আলাদা একটা স্বাতন্ত্র্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তো রূপমা উপক ব্যবহারে তিনি তার যে কাব্যের সৌন্দর্য আকর্ষণ বৃদ্ধি করেছেন। আমরা সেরকমই একটা দেখি যে সিন্দাবাদ সাত সাগরের মাঝিয়েতে, যে কেটেছে রঙিন মকলম দিন নতুন সফরাজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক, ভাসে জোয়ার মৌজের শিরে সফেদ চাঁদের তাজ, পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক, নতুন পানিতে সফর এবার হে মাঝি সিন্দাবাদ। অথবা আরেকটা দেখো, আমার হৃদয় স্তব্ধ বোবা হয়ে আছে বেদনায়, যেমন পদ্মের কুঁড়ি নিরুত্তর থাকে হিমরাতে, যেমন নিঃসঙ্গ পাখি একা আর ফেরে না বাসাতে, তেমনি আমার মন মুক্তি আর খোঁজে না কথায়। তো খেয়াল করো, এই দুইটা কবিতাতেই আমাদের যে রূপক কিভাবে ব্যবহার করেছেন, যে রঙিন মক দিন কেটেছে, এই যে যে আরামে আরামে অনেক দিন কাটছে, এখন নতুন সফরে যেতে হবে। ওকে, আমাদের এই যে আমাদের যে চার খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিন যুগ, হ্যাঁ, এই সময় আমরা একটা সুন্দর দেশ পেয়েছিলাম, সুন্দর শাসন ব্যবস্থা পেয়েছিলাম, কিন্তু এখন আর সেটা নাই। আমাদের এখন নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। শুনছি আবার নোনা দরিয়ার ডাক। নোনা দরিয়া কি? সমুদ্রের ডাক। হ্যাঁ। তো এই যে যে এইভাবে তিনি রূপকের মাধ্যমে কি আমাদেরকে বুঝিয়েছেন, এই নোনা দরিয়া মানে বুঝাচ্ছে যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, সামনে আমাদের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় আসতেছে। যেমন এই যে ডক্টর ইউনূস তার একটা ইয়েতে বলছে যে পৃথিবীর বয়স আর 2 থেকে 300 বছর। 2 থেকে 300 বছর পরে পৃথিবীতে আম, তার মতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বা পৃথিবীর এই ইয়েগুলা সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে। তো এই যে যে একটা আমাদের খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের ভিতরে আমরা বেড়ে উঠতেছি। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় কবি আজকে থেকে প্রায় 50-60 বছর আগে আমাদেরকে কি লিখে গেছেন। তো তিনি তার সিন্দাবাদ যে কাব্যগ্রন্থটা, সাত সাগরের মাঝি যে কাব্যগ্রন্থটা ছিল, সেটা কত সালে প্রকাশিত হয় কেউ বলতে পারবে? 1944 সালে। 1944 সাল, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে আমাদের। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবী ছিল একরকম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী কিন্তু আরেক রকম হয়ে গেছে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে তোমরা যত ইতিহাস জানবে দেখবে যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অনেক রাষ্ট্র ব্যবস্থা ছিল, অনেক জায়গায় রাজা ছিল। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই রাষ্ট্র ব্যবস্থাটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, আস্তে আস্তে গণতান্ত্রিকের দেশের একটা ইয়ে তৈরি হয়। তাহলে এই জন্য আমাদের বলতেছে ভাসে জোয়ার মৌদের শিরে সফেদ চাঁদের তাজ, পাহাড় বুলন্দ ঢেউ বয়ে, মানে পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউ আনে নোনা দরিয়ার ডাক, নতুন পানিতে সফর হেবার এবার হে মাঝি জিন্দাবাদ। মানে নতুন পানিতে সফর, আমাদের নতুন সময়ের সাথে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। তাই হে মাঝি জিন্দাবাদ। জিন্দাবাদ একটা আরব্য লৌকিক আহ আহ চরিত্র। আমরা যে ইয়াতে পড়ি, ওটা কি বলে, আহ আলিফ লাইলাতে আলিফ সিন্দাবাদের লাইলা। একটা, হ্যাঁ, আলিফ লাইলাতে সিন্দাবাদের একটা গল্প আছে। তো সিন্দাবাদ গল্পটা ওখানে কোথা থেকে আসলো? ওখানে আসলো যে এটা যে লৌকিক গল্প, সে জাহাজে করে অনেক জায়গায় যেত, তার যে বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলো এটাই এখানে দেখা হচ্ছে। তো একজন মানুষ যখন বিভিন্ন, আমাদের জীবনের সাথে সিন্দাবাদের একটা মিল কি আমরা খুঁজে পাই না? আমাদের নানা সময় নানা জায়গাতে কি করতে হয়? সফর করতে হয়, আমাদের বিভিন্ন বিষয়ের সাথে এক্সপিরিয়েন্স করতে হয়। তো, আমাদের টেকনোলজি দিন দিন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমাদের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নানা ধরনের চেঞ্জ আসতেছে। ওকে, এইসব জিনিস আমাদেরকে কি করতে হয়? অ্যাবজর্ব করে নিতে হবে, এগুলোর সাথে আমাদের
মানিয়ে নিতে হয়। তো ঠিক তেমনি সিন্দাবাদ ওইভাবে নানা জায়গায় ঘুরে ঘুরে এসে ঋদ্ধ হয়েছে। তো এরকম সিন্দাবাদ কথাটা আমাদের সেই কথাটাকেই মনে করিয়ে দেয়। আবার মুহূর্তের কবিতা, এটা একটা সনেট। আমার হৃদয় স্তব্ধ বোবা হয়ে গেছে বেদনায়, যেমন পদ্মের কুড়ি নিরুত্তর থাকি হিমরাতে। খেয়াল করো, মানে হৃদয়টাকে এই হিমরাতের পদ্মের কুড়ির সাথে তুলনা করতেছে। যেমন নিঃসঙ্গ পাখি একা ফেরে না বাসাতে, নিঃসঙ্গ পাখি, পাখি এই যে স্তব্ধ হৃদয়কে কার সাথে তুলনা করতেছে, একবার পদ্মকুড়ির সাথে আর একবার নিঃসঙ্গ পাখির সাথে। হ্যাঁ, তেমনি আমার মন মুক্তি আর খোঁজে না কথায়। এই যে যে মুহূর্তের কবিতা, তিনি, আমরা জানি যে সনেটে 8 লাইন থাকে, কিন্তু তিনি এখানে মুহূর্তের কবিতাতে 4 লাইন 4 লাইনে তিনি কি আলাদা একটা নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। তো আমরা আহমদের যে প্রতীক, যে এগুলো দেখেছি, তিনি গতানুগতিক ধারা বা রীতি অনুসরণ না করে, এই যে দেখো আমরা যে সনেট বললে 8 লাইনের হইতে হবে, 14 লাইনের হইতে হবে, এই জিনিসটা অনুসরণ করেন নাই তিনি। তিনি নিজস্ব একটা বৈশিষ্ট্য বা সৃজনশীলতার ছাপ তিনি রেখেছেন। তো এটাই তার একটা কবিত্ব হিসেবে তার অন্যতম সাফল্য। তো আমাদের আর আরেকটা জিনিস দেখো, যে যুগ সচেতন কবি, তিনি ছিলেন একজন যুগ সচেতন কবি। আমরা যদি তার সময়কালটা দেখি, যে 1939 থেকে তখনকার সময় 1939 থেকে 45 সাল পর্যন্ত চলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর ভিতরে 1940 সালে তোমার কি হইলো, লাহোর প্রস্তাব আসলো। 1947 সালে দেশ ভাগ হইলো। 1952 সালে ভাষা আন্দোলন হলো। ঠিক আছে। এরপর 1966 সালে কি, আহ 62 সালে শিক্ষা আন্দোলন। 1966 সালে তোমার 6 দফা। 1969 সালে গণ অভ্যুত্থান। 1970 সালের হুম। নির্বাচন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। এরপরে আবার 1974 সালে তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, তার ইয়েতে আগে তখন দেশে দুর্ভিক্ষ। এভাবে যুগের সাথে একটা, আমরা যদি চিন্তা ভাবনা করি যে তিনি এই যুগ সচেতন কবি ছিলেন, এবং তার কবিতাতে এই যুগের কথা উঠে আসছে। তেমনি একটা কবিতা হচ্ছে যে 1943 সালের, যে আমাদের যে তার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য আকাল নামে একটা পত্রিকা সংকলন করেন। সেখানে তিনি একটা তার বিখ্যাত কবিতা লেখেন, লাশ। সেই লাশের, এই দুর্ভিক্ষ নিয়ে লাশের মতো কবিতা এখনো বাংলা সাহিত্যে কেউ আর লিখতে পারেনি। যেখানে পথের পাশে মুখ বুজে আছে জমিনের পর, সন্ধ্যার জনতা জানি কোনোদিন রাখে না সে মৃতের খবর। মানে লাশের পাশে, পথের পাশে মৃতর ইয়ে পড়ে আছে, কিন্তু কেউ তার খবর রাখে না। কতটা ভয়াবহ, কতটা প্যাথেটিক, কতটা দুঃসহ একটা সময় এই কবির লেখনীতে আমরা দেখতে পাই। এছাড়াও আমরা হে বন্যে স্বপ্নেরা, সাত সাগরের মাঝি, আজাদ করো পাকিস্তান, সিরাজুম মনিরা, কাফেলা, মুহূর্তের কবিতা, এইসব ইয়াতে তিনি কিন্তু কি তার যে যুগ চেতনা বা যুগের যে চাহিদা বা যুগে কি ঘটতেছে সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার কবিতাতে লিখেছেন। একজন কবি কিন্তু সমসাময়িক ঘটনা দ্বারা প্রভাবিত হন। সমসাময়িক ঘটনা তার ভিতরে একটা আলোড়ন তৈরি করে, তার ভিতরে একটা জাগরণ তৈরি করে। তিনি স্থির থাকতে পারেন না, তাকে একজন কবি কি করে, সেই স্থিরতা প্রকাশ করে, তার অস্থিরতা প্রকাশ করে তার লেখনীর মাধ্যমে। তার লেখনীতে সময়টাকে সে ধরে রাখে। এই জিনিসটা আমরা তার কবিতাতে, ফরুক আহমেদের কবিতাতে দেখতে পাই। তার বিখ্যাত আরো অন্যান্য কবিতাগুলো আছে, সাত সাগরের মাঝি হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ কবিতা গ্রন্থ, এবং এটা তার প্রথম কবিতা গ্রন্থ। এছাড়াও তার মুহূর্তের কবিতা, আরো অন্যান্য অনেক কবিতা আছে, তোমরা এটা একটু পড়ে নিবা, আমি স্লাইড দিয়ে দিব। তো রেনেসার কবি, জাতিসত্তার কবি ফরুক আহমেদ বাংলা সাহিত্যের যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। এই সাত সাগরের মাঝি নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, যে ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের আহ শিল্প বৈশিষ্ট্য আলোচনা করো। হ্যাঁ, তো এখানে তিনি, এই গ্রন্থটার কারণে তিনি কিন্তু অমর হয়ে আছেন। এখানে তার বিখ্যাত সিন্দাবাদ কবিতাটা বা পাঞ্জেরি কবিতাটা, হ্যাঁ, এগুলো ছিল অনন্য। এই সাত সাগরের মাঝি, এটার যে প্রকাশক ছিলেন কবি বেনজির আহমেদ, এবং এটার প্রচ্ছদ ছিল জয়নুল আবেদিন। তো মুসলিম ঐতিহ্যের পুনর্জীবন কামনা করে রোমান্টিকতার আবহে কবি জাতিকে জেগে ওঠার আহ্বান করেছেন। অন্যরা যেখানে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে এগিয়ে যাচ্ছে, কবি তখন পিছিয়ে পড়া তার নিজ জাতিকে জেগে ওঠার ডাক দেন। এই যে যে আমরা মুসলিমরা পিছিয়ে আছি,
সেটা পিছিয়ে থাকার মূল কারণ কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান মানে আমাদের পড়াশোনা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা এখন চিন্তা ভাবনা থাকে আমাদের হচ্ছে যে কি গরুর মাংস। হুম। গরুর মাংস খাওয়া মুসলিম হয়ে গেছি, আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। ওকে। তো এই যে যে কেন হয়ে গেছে আমরা গরু খাওয়া মুসলিম, কারণ হচ্ছে যে আমরা জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে কি অনেক পিছিয়ে আছি। আমরা যেমন শিল্প সাহিত্য জিনিসটাকে অনেকে মনে করে যে কি ইসলামে এটা রেস্ট্রিক্টেড। আসলে ইসলামে তো শিল্প সাহিত্যকে রেস্ট্রিকশন দেয়নি, কিছু ব্যাপার আছে, কিন্তু একেবারেই তো রেস্ট্রিকশন দেয়নি। তুমি শিল্প, তুমি কবিতা, এই যে কবি কোরআন শরীফটা কেন নাজিল হয়েছিল? কোরআন শরীফ আরবের এখানে নাজিল হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল আরবের লোকেরা অনেক বড় বড় কবিতা মুখস্থ রাখতে পারতো, সেই কারণে। তো এই যে যে একটা ব্যাপার, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের স্টাডি করতে হবে, আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়। ওকে। তাহলে এই যে কবির আহ্বান আমরা দেখি, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরে জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না, তবু জাগলে না, সাত সাগরের মাঝে চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। এই যে দেখো, যে সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, এই যে আমাদের দেশে যে একটা আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের ফেনা এখন কোথায় চলে গেছে? পাকিস্তান চলে গেছে, ভারতে চলে গেছে। এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি সেগুলো অনুপ্রেরণা দিচ্ছে। হ্যাঁ। এই অনুপ্রেরণাতে তুমি যদি না জেগে উঠো তবে আর কখন জাগবে? কবি সেই জেগে ওঠার আহ্বান করেছেন। তো সাত সাগরের মাঝেই কবির এক বিস্ময়কর কবিতার গ্রন্থ, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তো আম, এটা এখনো আমাদেরকে আহ, সমানভাবে জাগ্রত প্রাণবন্ত রাখে। তার আরেকটা বিখ্যাত কবিতা হলো পাঞ্জেরি, মুসলিম জাতির পিছিয়ে পড়ার অন্ধকার থেকে পরিত্রাণে কত দেরি তা জানতে কবি উৎসুক। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এই যে যে একটা কথা, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। হ্যাঁ। এই পাঞ্জেরি মানে কি? পাঞ্জেরি মানে হচ্ছে পথ প্রদর্শক ভাইয়া, লিডার। এই যে লিডারের খোঁজ আমরা করতেছি, লিডার তো তৈরি হইতে হবে, লিডার তৈরি হচ্ছে না আমাদের, এটা হচ্ছে মূল সমস্যা। তো এই যে কাব্যগ্রন্থের অন্যতম এই পাঞ্জেরি কবিতাটা আমাদেরকে ভাবিয়ে তোলে। তো যাই হোক, কবি ফররুখ আহমেদ 1974 সালে ঢাকায় ইন্তেকাল করেন। তিনি তার আহ, মৃত্যুর আগে অনেক কষ্ট তাকে পেতে হয়েছে। মৃত্যুর আগে তার অন্যতম কষ্টের ব্যাপারটা ছিল যে তিনি যেহেতু মুসলিম ভাবধারা পুষ্ট একজন কবি ছিলেন, এ কারণে তার বেতারের যে একটা চাকরি ছিল বাংলাদেশ বেতারে, হ্যাঁ, সেই চাকরিটা চলে যায়। এবং তার 11 জন সন্তান ছিল, 11 জন সন্তানের ভিতরে একটা মেয়ে আহ টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যায়। আর একটা ছেলে ডাক্তারি পড়তেছিল, সেও টাকার অভাবে ডাক্তারি পড়াটা কমপ্লিট করতে পারেনি। খুব কষ্ট করে মানে তাকে দিন পার করতে হয়েছিল। তো তিনি কবিতায় অবহেলিত মানুষের কথা লিখলেও তার জীবন কিন্তু অবহেলায় কেটেছে। মূলত একটাই তার দোষ ছিল, যে ইসলামী আদর্শ লালন করা। এবং এই ইসলামী আদর্শ লালন করতে তাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, তারপরে তিনি কিন্তু মাথা কি করেন নাই, নত করেননি। তিনি যখন মারা গেলেন তখন মানে তার কবর দিবে কোথায়, একটা জায়গা পাচ্ছে না, সরকারি কবরস্থানেও জায়গা হচ্ছে না তার। শেষ পর্যন্ত তার যে প্রথম যে কাব্যগ্রন্থ প্রকাশক ছিল বেনজির আহমেদ, এটা আবার পুলিশ বেনজির না, এই বেনজির আহমেদ তিনি কি করেন, তাদের পারিবারিক একটা আহ কবরস্থানে কবিকে আহ কবর দেওয়ার জায়গা দেন। তো দেখো, একটা এত বড় মাপের একজন কবি, হ্যাঁ, তিনি কিন্তু বাই বর্ন কবি ছিলেন। জীবনানন্দ দাশ তার একটা কাব্যগ্রন্থে বলে দিচ্ছেন, যে একটা প্রবন্ধে লিখছেন, সবাই কবি না, কেউ কেউ কবি। ফরুক আহমেদ ছিলেন তেমনই একজন কবি। কবি কিন্তু এমনিতে তৈরি করা যায় না, কবি গড গিফটেড, জন্মগতভাবে কবি হয়ে ওঠে। যদি জন্মগতভাবে কবি হয়ে উঠে দেখেই কবির ছেলে কবি হইতে পারে না, রবীন্দ্রনাথের ছেলে বড় কবি হইতে পারে না। ওকে।
তো এই যে যে ফারুক আহমেদের যে একটা করুণ পরিণতি হলো, তখন এটা দেখে আহমদ ছফা একটা কথা বলছিলেন যে আজকে সমগ্র বাংলা সাহিত্যে ফারুক আহমেদের মতো একজনও শক্তিশালী স্রষ্টা নাই। এমন একজন স্রষ্টাকে অনাহারে রেখে তিলে তিলে মরতে বাধ্য করেছি আমরা, ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবে না। কতটা দুঃখ পেলে আহমদ ছফার মতো একজন মানুষ এই কথাটা বলে, যে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর তো সে একটা লাশ, তার লাশ পাওয়া যায়, কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। একই জিনিস আমরা দেখেছিলাম মাইকেল মধুসূদন দত্তের বেলাতেও। মাইকেল মধুসূদন দত্ত যখন মারা গেল, সে তো খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, কেউ তাকে জায়গা দিচ্ছিল না তাকে কবর দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। ওকে। তো বর্তমান বাংলা সাহিত্যে এই যে যে কবি ফররুখ আহমেদ একজন উজ্জ্বল নক্ষত্রের নাম, তিনি বেঁচে থাকবেন তার অমর সৃষ্টির মাধ্যমে। দুঃখজনক ভাবে তার অনেক বই এখন পাওয়াও যাচ্ছে না, এবং তার লেখা, তিনি বিশেষ অনেক লেখা গ্রন্থিত হয় নাই, এগুলো পাওয়া যাচ্ছে না। তাই তাকে নিয়ে যে ভালো করে স্টাডি হবে, তাকে নিয়ে যে একটা গবেষণা হবে, সেই গবেষণা আমাদের দেশে করা সম্ভবপর হয়ে উঠতেছে না। আর এই যে যে আওয়ামী শাসনামলে তো এটা সম্ভব হয়ই নাই। ওকে। তো এই হচ্ছে আমাদের কবি ফররুখ আহমেদ। আজকে তাহলে এতটুকু। আমরা নেক্সট ক্লাসে আহ অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে একটু বলে রাখি, প্রতিদিন এখন ক্লাস হবে। আমি চেষ্টা করতেছি ক্লাসগুলো 8টার দিকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, 8টার দিকে কি তোমাদের সমস্যা হবে? না হ্যাঁ, স্যার, সমস্যা হবে না। সমস্যা স্যার হবে। টিউশন আছে। টিউশন আছে আসলে। জি স্যার, 9টা স্যার, 9টা স্যার, আপনার স্যার অনেক ভালো ছিল। 9টার সময় ভালো ছিল। জি স্যার। আসলে হয়েছে কি, আমি আসলে মানে এই যে ল্যাপটপের সামনে বসে থাকলে হুম। তোমার, 1 মিনিট।